বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আলোচনা চলছে, বিতর্ক চলছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। সম্ভাব্য রাষ্ট্রপতি কে হতে পারেন, কেমন রাষ্ট্রপতি আমরা চাই, এবং একই সঙ্গে এখন যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন তাকে কি বলা হবে, রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি না ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি? এই বিতর্ক আমরা করিডোরে শুনতে পাচ্ছি। সো আপনি আইনের শিক্ষক, মিস্টার মামুন মাহবুব, আপনি আইনজীবী, আপনাদের কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন যে আমাদের সামনে অনেকগুলি ইনস্ট্যান্স আছে, দৃষ্টান্ত আছে, যে জেনারেল এরশাদের পদত্যাগের পরে, আমি এর আগের পোর্শনটা নাই বলে আগের পোর্শনটা বলি, যে তখন রানিং মেট ভাইস প্রেসিডেন্ট ছিলেন জেনারেল এরশাদের সময় মওদুদ আহমেদ। প্রথম মওদুদ আহমেদকে রিজাইন করানো হলো। মওদুদ আহমেদ রিজাইন করার পরে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দিলেন চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদকে। চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে এরশাদ রিজাইন করলেন। দেন তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন। দ্যাট ইজ জাস্ট রাষ্ট্রপতির কার্যক্রম পরিচালনা করবেন। এবং এই সময়ে শাহাবুদ্দিন আহমেদ সর্বদলীয় ছাত্রঐক্যকে একটা শর্ত দিয়ে বসলেন যে আমি কিন্তু আবার চিফ জাস্টিস হিসাবে ফেরত যাব। যাই, সেইটা আরও লম্বা কাহিনী, সংশোধনী আনতে হলো। তো ওই সময়ের শাহাবুদ্দিন আহমেদ আমি মনে করি রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত দৃঢ়তার সাথে, ইন্টিগ্রিটির সাথে, সম্মানের সাথে উনি পালন করেছেন। এবং তার নামটি হলো অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। আপনি দেখবেন যে ইয়াজউদ্দিন আহমেদ একটা দীর্ঘকালীন ছুটি কাটিয়েছিলেন তার অসুস্থতাজনিত কারণে, চিকিৎসার জন্য। সেই সময়ে জমিরুদ্দিন সরকার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিছুই বলা হয়নি, রাষ্ট্রপতিও বলা হয়নি। বলা হতো যে রাষ্ট্রপতির দায়িত্বেরত। তো এবার নতুন করে আমরা তো দেখলাম মিস্টার সরকার মারা যাবার পরে সংসদে যে আলোচনা হয়েছে সেখানে অনেকেই তাকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেছেন। এবং আমি আপনাকে বলি যে জমিরুদ্দিন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বলা মাধ্যমগুলো সেটাই করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের চিফ জাস্টিস যখন থাকেন না, তখন দীর্ঘ ছুটিতে যান বা একজন দায়িত্বে থাকেন, তখন তাকে কি বলা হয় আপনার কাছ থেকে জানবো। বাট আমি বলি যে এই প্রশ্নটা উঠবে কেন? বঙ্গভবনের অফিস থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলা হচ্ছে যে আপনারা রাষ্ট্রপতি লিখবেন। তো যখন বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন গণমাধ্যম তারা বলছেন যে এটা তো আরেকজন, ইনি তো রাষ্ট্রপতি ইলেক্টেড হন নাই, তো রাষ্ট্রপতি আমরা বলবো কিভাবে? তো এইটা নিয়ে ইলেক্টেড হওয়া, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া, অনেকগুলো শপথ নেন নাই, ইলেক্টেড হন নাই, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হবেন কিভাবে? তো আমি এইটা আমি যা বুঝি না যে এইটা 55 বছরের রাষ্ট্র, এইখানে নতুন করে এইরকম বিতর্ক, একবারেই বিষয়টা সেটেলড বিষয় নিয়ে বিতর্ক হবে কেন? এটা এক রকম বিএসএস একরকম দিচ্ছে, তারপরে আবার বিভিন্ন সরকারি গণমাধ্যম যেগুলো পিআইডি আছে, আদার্স যারা আছে তারা ভারপ্রাপ্ত বলছেন। এবং ভারপ্রাপ্ত শব্দটি আমাদের দৃষ্টান্তের মধ্যেও নাই, কনভেনশনের মধ্যেও নাই, এবং সংবিধানের মধ্যেও নাই। তো এইটা নিয়ে আমার মনে হয় একটা সেটেলমেন্ট হয়ে যাবে হয়তো। এটা সেটেলমেন্ট যারা আমাদের আইনজ্ঞ আছেন তারা কিভাবে বলেন, এইটা আমি মনে করি। এমনিতে রাষ্ট্রপতির এই পদত্যাগকে নিয়েও নানানজন নানান কথা বলছেন, এবং আমি পরবর্তী নির্বাচিত রাষ্ট্রপতি বা আপনার দল কাকে নির্বাচন করবে সেগুলো নিয়েও নানা রকমের আলোচনা আছে। আমাকে একজন একটা বক্তৃতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জন্মবার্ষিকী আমরা পালন করছিলাম। তো আমাদের একজন বক্তা রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে বললেন। তো আমার স্টেজে আরেকজন বিশেষ অতিথি তিনি আমাকে ডেকে বললেন, আমি অনুষ্ঠানটা উপস্থাপনা করছিলাম।
তো আমাকে বললেন যে একজন মানুষের অনুষ্ঠান তুমি আয়োজন করলে কেন, আর আয়োজন করে তুমি তার বিপক্ষে বলছো কেন? তার অনেক পজিটিভ অর্জন নাই, অর্জনটা বলো। তো আমি মনে করি যে শাহাবুদ্দিন আহমেদের লোফলসের মধ্যে উনি ইলেক্ট রাষ্ট্রপতি হওয়ার পরে উনি একটা গল্প বলেছেন, প্রধানমন্ত্রীকে তিনি কদমবুচি করতেন। এটা না বললে ভালো হতো, ওয়ান। আর বাকি যেগুলো আছে, উনি 5ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্টে উনি ট্রিমেন্ডাস দায়িত্ব পালন করেছেন দারুণভাবে। সকল রাজনৈতিক দলের নেতা, 3 বাহিনীর প্রধান, এদেরকে সহজে রাষ্ট্রপতি হিসাবে যে তার যে ধরুন সবাইকে ম্যানেজ করা, সবার মধ্যে রিলেট করা তার সবার কাজকে, এটাকে দারুণভাবে তিনি করেছেন। তিনি 6ই আগস্ট উনি দারুণভাবে পারফর্ম করেছেন যে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া অনুচ্ছেদ 106 এবং এই পর্যন্ত 8 তারিখ রাত্রে পর্যন্ত উপদেষ্টাদের শপথ গ্রহণ, এবং উপদেষ্টাদের শপথ গ্রহণের মধ্যে আপনি দেখবেন যে বিলুপ্ত 15th অ্যামেন্ডমেন্টের যেটা কনস্টিটিউশনেই ছিল না, ওইখানে 148 যে শপথ আছে, যে 13th অ্যামেন্ডমেন্টের যে শপথ, ওই শপথ অনুযায়ী প্রধান উপদেষ্টাকে শপথ করিয়েছেন, উপদেষ্টাদের শপথ করিয়েছেন। তো এই পর্যন্ত যে ট্রানজিশনটা, এই যে ট্রান্সফরমেশনটা 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, যখন রীতিমতো পুলিশ নাই, রাষ্ট্র নাই, তিনিই রাষ্ট্র, তিনিই সরকার প্রধান, তিনিই রাষ্ট্রপ্রধান। বেসিক্যালি শাহাবুদ্দিন আহমেদ ওয়াজ রাষ্ট্র। এই যে 3 দিন যে পার করা, ঐতিহাসিক 3 দিন। আমরা রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র প্রথম দিকে, আমাদের স্যারা বলতেন যে আধুনিক রাষ্ট্র সকল শ্রেণী পেশার মানুষ ছাড়া কল্পনা করা যায়, পুলিশ ছাড়া কল্পনা করা যায় না। তো আমার রাষ্ট্র 3 দিন পুলিশ ছাড়া ছিল। তো এই জন্য ওই সময়টাতে শাহাবুদ্দিন আহমেদের পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। শাহাবুদ্দিন চুপ্পুর পারফরমেন্সটা রিয়েলি গুড, এইটা আপনাকে স্মরণ করতেই হবে। এরপরে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকার তার সাথে যে আচরণ করেছেন, এই সময়ে তিনি কোনো উষ্মা প্রকাশ করেন নাই। তার প্রেস সেকশন পুরাটা উঠিয়ে নেওয়া হয়েছে, তার চিকিৎসক সব উঠিয়ে নেওয়া হয়েছে, ছবি নামিয়ে ফেলা হয়েছে, ছবি বিভিন্ন জায়গা থেকে ছবি নামিয়ে ফেলা হয়েছে, বঙ্গভবনে গিয়া মব করা হয়েছে, তার সামনে ছবি নামানো হয়েছে। তো এইগুলি যে হয়েছে, উনি দারুণভাবে, যেহেতু বিচারকদের তো কথা বলেন না, বিচারকরা কথা না বলে অভ্যস্ত, শাহাবুদ্দিন আহমেদ কিন্তু কোনো দেন নাই, রিয়েকশন দেন নাই, শাহাবুদ্দিন এই রিয়েকশন দেন নাই। তো এই জন্য আমি মনে করি যে তার যে ভালো দিকগুলি, এবার গভর্নমেন্ট 133টা দিয়েছে, অধ্যাদেশ দিয়েছে, উনি ইচ্ছা করলেই 5টা 10টা ফেরত দিতে পারতেন, না এটা ফেরত, এটা ফেরত, এটা পরের গভর্নমেন্ট দেখবে, এটাও করেন নাই। এবং বেসিক্যালি আপনাকে একটা নতুন শব্দ আমার কাছে মনে হচ্ছে বলি আর কি, যে ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের সময় যে অন্যান্য সময় যে কিং ক্যানট ডু রং, রাজা ভুলের শিকার হন না, আমাদের রাষ্ট্রপতি ভুলের শিকার হন না। তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু রাষ্ট্রপতি একেবারেই নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি থাকেন না, কারণ ওই উপদেষ্টারা তার উপদেষ্টা, রাষ্ট্রপতির উপদেষ্টা, এবং ওই সময়ে রাষ্ট্রপতি একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে দেশের সরকার পরিচালনা করেন। বেসিক্যালি বাস্তবতা তো এটা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে শাহাবুদ্দিন 3টা সরকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল তিনি পার করেছেন, তিনি ইন্টারিমের সময় পার করেছেন, এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পার করেছে, ডেমোক্রেটিক গভর্নমেন্টের সময় পার করেছেন 5 মাস, এবং এই 3টা গভর্নমেন্টের ট্রানজিশনটা তিনি স্মুথলি পার করেছেন। তো ফর দ্যাট রিজন আমি মনে করি শাহাবুদ্দিন চুপ্পুকে, আমার মনে হয় তাকে কিছু ভালো মার্ক দিয়ে আলোচনা করা উচিত। তার ফ্যাসিস্ট আমলের নিয়োগটা, তার যে দুর্বলতা, এবং ফ্যাসিস্ট আমলে যে এই গল্প বলা ইলেক্ট রাষ্ট্রপতি হওয়ার পরে এটাকে মার্জনা করে দেওয়া যায়। পরবর্তী রাষ্ট্রপতি আমি আপনাকে কৌতূহল আছে মানুষের, সবাই বুঝতে চায়, জানতে চায় পরবর্তী রাষ্ট্রপতি সম্বন্ধে। তো
আপনি কমেন্ট করেন এবং বরঞ্চ। না, উনি তো হ্যাঁ, ওনার কাছে যাচ্ছি আর কি। আমরা এটাই আমি আপনার আপনাকে কাছে। বলি যে রাষ্ট্রপতি তো বেসিক্যালি আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বেসিক্যালি সংসদ নেতাই তো সব কিছু। সংসদ নেতার ইচ্ছা অনুযায়ী একজন রাষ্ট্রপতি হবেন এবং সংসদ এটা যথারীতি অনুমোদন করে দিবেন। বিএনপির যেহেতু 2/3 মেজরিটি অনুমান আছে, করা যায় অনেক নাম বাজারে আছে, অনুমান করা যায় কিছু, বা অনুমান করা ধরন যায়। ধারণ আপনি বলতে পারেন আমি কিনা? আপনাকে বলি, আমার কাছে আজকেও খুব মনে হচ্ছে যে অনেকে যারা আলোচনা করেছেন, একজন ইন্টারন্যাশনালি খুব রিনাউন্ড লেডি রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন। ইন্টারন্যাশনালি রিনাউন্ড লেডি, ওকে। এইরকম একজন আলোচনায় আছেন এবং আমার কাছে মনে হয় ওটা হলে খারাপ হবে না। আর বাংলাদেশে যে 3-4 আলোচনায় আছেন, 3 আলোচনায় আছেন, তো 3 মধ্যে কোনো পলিটিশিয়ান না? না, 3 পলিটিশিয়ান। না, আপনি যে যার কথা আমি যার কথা বলছি তিনি কোনো পলিটিক্সের সাথে নাই, বাংলাদেশের সাথে পাচ্ছে নাই, বাট বাংলাদেশের মানুষ জন্ম বাংলাদেশে, ইন্টারন্যাশনালি খুব রিনাউন্ড লেডি। ওকে, মানে সাম্প্রতিক প্রাপ্তদের আমার কাছে তো মনে হচ্ছে এইরকমই আলোচনায় খুব আসছে। মিস্টার সৈয়দ মামুন মাহবুব, জি, সো এই জানি আলোচনা করলাম, এবং উনি তো আপনার কাছে প্রশ্ন রেখেছিলেন। যেটা হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্টে যখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছুটিতে যান বা কোনো কারণে বিদেশে ট্যুরে গেলেন, তখন সিনিয়র মোস্ট ওনার পরই যিনি বিচারপতি উনি পারফর্ম করে। তা আমরা ওখানে লিখি যে ইংলিশে, যেহেতু আমাদের হাইকোর্টের সুপ্রিম আপিল বিভাগের সব দরখাস্ত, পারফর্মিং দ্য ফাংশন অফ দি অনারেবল চিফ জাস্টিস। কিন্তু এইটার একটা ব্যত্যয় ঘটল 2017-তে যখন তদানীন্তন সরকার সিনহাবাবুকে জোর করে পদত্যাগ করালো, এসকে সিনহাকে, তখন ওয়াহাব সাহেবকে দায়িত্ব দিল চিফ জাস্টিস ইনচার্জ, অ্যাক্টিং চিফ জাস্টিস, ভারপ্রাপ্ত চিফ জাস্টিস। এখন এইখানে ধরেন আমাদের যে সংবিধানের যে এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজ, সেটাই কিন্তু দুইটাকেই কাভার করছে। বলছে যে স্পিকার দায়িত্ব পালন করবে যতদিন রাষ্ট্রপতি নির্বাচিত না হয় অথবা রাষ্ট্রপতি আবার অফিসের দায়িত্ব না নেয়। যেটা আপনি জমিরুদ্দিন সাহেব, সদ্য প্রয়াত আমার সিনিয়র আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার ওই সময় হয়েছিল, ইয়াজউদ্দিন সাহেব অসুস্থতার জন্য গেল। তো এইখানে আমার মনে হয় শব্দ বিতর্ক না গিয়ে এটা বলাই শ্রেয় যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন বর্তমান স্পিকার। এখন ল্যাঙ্গুয়েজে আপনি ভারপ্রাপ্ত বলতে পারেন, অস্থায়ী, আমার কাছে আমার বিবেচনায় ভারপ্রাপ্ত বলাটাই শোভন, কারণ নাইদার হি ইজ ইলেক্টেড, ওর তো পরের কথা। আর এই রাষ্ট্রপতি, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সম্পর্কে প্রথম হচ্ছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই ব্যাপারে কারো কোনো দ্বিধা রাখার সুযোগ নেই। এবং আমাদের বর্তমান সংসদীয় বিরোধী দল বা তরুণদের দলগুলোর যে অন্যরা হয়তো অন্য কারণে অপোজ করে, আমার দৃষ্টিতে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অনেক এও থাকতে পারে আগেকার আমলের নিয়োগ প্রেক্ষিত, কিন্তু এদের একটা মানসিক যন্ত্রণা ছিল যে এখনও এত কিছুর পরও একজন মহান মুক্তিযোদ্ধা, বড় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির দায়িত্বে, কিন্তু তাদের লাভ হয়নি, কারণ আপাতত যিনি দায়িত্বে আছে তিনিও আরও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো আমি আমার পূর্ববর্তী শ্রদ্ধ বক্তার সঙ্গে একমত যে 5 আগস্টের পর থেকে ইউনূস সাহেবের জামানায় যে মেন্টাল ট্রমা ওনার ওপর গেছে, উনি যেটা অ্যাবজর্ব করতে পেরেছে, এই কৃতিত্ব তাকে দিতে হবে। ধরেন সে যদি এত টেনশন সহ্য না করে পদত্যাগ করে ফেলতো, তাহলে তো আরও প্রলং হতো, ডেমোক্রেটিক প্রসেসও এত দ্রুত আসতো না, কারণ বাই দিস টাইম তো ইউনূস সাহেবের উদ্দেশ্য আমরা বুঝে গেছি। তো সেই ইভেন বর্তমান সরকারের সিনিয়র মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি পার্লামেন্টে আমাদের সম্মানিত সংসদ নেতার পক্ষে বক্তব্য দেয়, উনি তো ওপেন বলেছে যে আমরা নির্বাচন আদায়ের জন্য অনেক দাবিও বলেছি যে আমরা পালন করব, পার্লামেন্টই বলেছে। তো সেদিক দিয়ে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে কৃতিত্ব দিতেই হবে। আর ওনার পদত্যাগ নিয়ে আমার কাছে মনে হয়েছে যে একেবারে হোলিস্টিক, বলে না, সুপার ডেমোক্রেটিক কালচার তো আমাদের এখনো আসেনি, যে আমার যে সরকার তা আমার ভিন্ন মতের একজনকে রেখে আমি করব। ইভেন ভারতে এত বছর ধরে চলছে, ভারতেও তো রাষ্ট্রপতিদের নিয়ে অনেক সমস্যা হয়েছে। আমি বরং এইটাকে এইভাবে দেখতে চাই, নানা সমালোচনা সত্ত্বেও, যে তারেক রহমান সাহেব স্যানিটিকে কামব্যাক করিয়েছে। এই যে একটা প্রেসিডেন্টকে অন্যায়ভাবে সরানো না করে ওনার চিঠির উপর বেসিস করেই, যেটাই ঘটুক, উনি অনেকগুলো রিজনিং বলেছে, মানে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে এইটাই আমরা চাই। একটা বলে না, মানে আদর্শ কথা, উই হ্যাভ এগ্রিড টু ডিসএগ্রি। এই ক্ষেত্রে এটাই মনে হয় হয়েছে, যে ঠিক আছে কোনো কারণে হয়তো
সরকারও চাইছে, হ্যাঁ, সরকারও চাইছে যে উনিও বুঝতে পেরেছেন আমি যে হওয়া উচিত। উনি যে একটা জাতীয় দৈনিকে ডিটেল ইন্টারভিউ দিল ইউনুস জামানার চলে যাওয়ার পর, বর্তমান সরকার আসার পর, তারপরে আমি এবং আমাদের সিনিয়র আইনজীবী মহসিন সাহেব ওনার সঙ্গে দেখা করতে গিয়েছি। কারণ আমার ওনার সঙ্গে একটা পরিচয় ছিল, উনি যখন দুদকে ছিল আমি দুদকের লয়ার ছিলাম। আবার আমার বাবার সঙ্গে একসঙ্গে পাবনা অঞ্চলে মুক্তিযুদ্ধ করেছেন উনি, আমার বাবা তখন সরকারি কর্মকর্তা ওখানকার, তো সেই কারণে উনি স্নেহ করেন। তো তখন উনি বলেছিল যে, বর্তমান প্রধানমন্ত্রীকে উনি বলেছিলেন যে যখন আপনারা মনে করবেন। তো ওই সময় প্রধানমন্ত্রী বলেছিল আপাতত নাই, এটা প্রধানমন্ত্রীর প্রিরোগেটিভ থাকতেই পারে। তো সেদিক দিয়ে আমি মনে করি যে শাহাবুদ্দিন সাহেবের এই 5 আগস্ট থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ওনার অবদান, ওনার কৃতিত্ব, ওনার সাহসকে জাতি শ্রদ্ধা জানাবে, অবশ্যই। নানা দ্বিমত সত্ত্বেও। আর দোষগুণ তো থাকেই, কিন্তু উনি যে সাহস দেখিয়েছেন এবং দৃঢ়তা দেখিয়েছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো ওই যে ইংলিশে কথা আছে না, ডোন্ট হিট বিলো দ্য বেল্ট, উনি তো বিলো দ্য বেল্টে চলে গিয়েছে। আপনি তো বলছেন উইং, প্রেস উইং নিয়ে গেছে, ট্রিটমেন্ট দিতে দেয়নি, ঈদের নামাজ পড়তে অ্যালাউ করেনি। তখন বর্তমান সেনাপ্রধান বলছে যে স্যার আপনি আমাদের ক্যান্টনমেন্টে চলে আসেন। তখন উনি না বলছে আমার বঙ্গভবনের সামনে যে মাঠটা আছে ওখানে। তো এইগুলো তো কখনো কালচার না। তো যাই হোক, এইটার আর পরবর্তী রাষ্ট্রপতির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো যে কালচার, সব এক নেতার উপর দায়িত্ব দেয়, ভালো খারাপ ইতিহাস বিবেচনা করবে। আমার কাছে মনে হয় এমন একজন রাষ্ট্রপতিকে বর্তমান প্রধানমন্ত্রী বা সরকার নিয়োগ দেবে যে হয়তো আলোচনাই নাই। এবং ইয়াজউদ্দিন সাহেবের ব্যাপারে আল্লাহ তাকে ভালো জায়গায় রাখুক, একটা প্রবাদ ও গল্প আছে, সত্য মিথ্যা জানি না, যে ওনাকে যখন তদানীন্তন মাননীয় প্রধানমন্ত্রীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব ছিলেন, ফালু সাহেব নিয়ে যাচ্ছিল, তখন উনি বারবার বলছে যে ওই টেলিটকের ফোন নাম্বার দরকার, টেলিটকের লাইন দরকার, এটা আমরাও চাইতাম, খুব জনপ্রিয়, কথার কথা ধরে, তো কেউ জানতেও না। তো এরকমও হতে পারে। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনার মতো একজন বিদগ্ধ সিনিয়র সাংবাদিক, যে আপনার প্রত্যাশা কি, আমার মতে যেহেতু এখন মুক্তিযুদ্ধকে একটা বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, স্বাধীনতা বিরোধীদের উত্থানের পটভূমি ইউনূস সাহেব করে দিয়ে গেছে, বিএনপির বর্তমান সরকারের উচিত হবে, মানে প্রত্যাশা আমার, তো ওনাদের ব্যাপার, একজন মুক্তিযোদ্ধা, তো বিএনপির মধ্যেও বহু মুক্তিযোদ্ধা আছে, এমপি আছে, বাইরে আছে, বুদ্ধিজীবী আছে, এবং একজন সিনিয়র যতটা প্রশ্নহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া যায়, কারণ এটা তো অলংকারিক পোস্ট, পার্লামেন্টের জি স্কিম না, অলংকারিক পোস্ট, বাট ক্রাইসিস মোমেন্টে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতি আপনার গুরুত্বপূর্ণ পদ, বা জাতির যে কোনো সংকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আবার এটাও ফ্যাক্ট ভাই, ইতিহাস বলে কোন রাষ্ট্রপতি যে সরকার নিয়োগ দেয় সেই সরকার বাঁচানোর কোনো চেষ্টা কেউই ছিল না। আপনি সেই বিচারপতি আব্দুল সাত্তারের আমলে আসেন, তারপরে ইয়াজউদ্দিন সাহেব বা আওয়ামী লীগের দিক থেকে চিন্তা করলে বিদায়ী রাষ্ট্রপতি। তবে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের যা দেখছি আমি, যে অনেকটা খুবই চিন্তা ভাবনা করে অনেক বিষয় দিচ্ছেন, বা চলাফেরা এত সিম্পলিসিটি, আমার মনে হয় একজন বিতর্কহীন ব্যক্তিকেই উনি নিয়োগ মানে রাষ্ট্রপতি পদে ভাববেন বলে আমার মনে করি। তবে আমি একজন নাগরিক হিসেবে প্রত্যাশা যে একজন মুক্তিযোদ্ধাকেই ওনার বেছে নেওয়াটা ভালো হবে। কাকে বেছে নেওয়া হবে, কাকে বেছে নেওয়া হবে না, এখানে ঘুরে ফিরে ওই দলীয় করণের প্রশ্নটা আসে। যদিও অনেকেই মনে করেন রাষ্ট্রপতি দল থেকেই হবে, দলের কোনো গ্রহণযোগ্য নেতাও হতে পারে, সবার কাছে গ্রহণযোগ্য যদি এরকম হয়। কিন্তু বিএনপি দলীয়করণের বিরুদ্ধে দীর্ঘকাল কথাবার্তা বলেছে, কিন্তু গত কয়েক মাসে অনেকেই অভিযোগ করছেন, বিশেষ করে বিভিন্ন জেলা পরিষদে যখন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হলো, তখন একটা সমালোচনা হয়েছে যে বিএনপি নির্বাচনের পথে না গিয়ে আবার সেই পথেই হাঁটলো, যদিও সেটা সাময়িক বলা হয়েছে। এবং সর্বশেষ মাঝখানে আরও অনেক কিছু ঘটেছে, কিন্তু সর্বশেষ বিভিন্ন কর্পোরেশনে চেয়ারম্যান পদে বা গুরুত্বপূর্ণ পদে 12 জনকে নিয়োগ দেয়া, এবং সেটি 1 বছরের জন্য চুক্তিভিত্তিক, তারাও সবাই দলের, এটাও এক ধরনের সমালোচনা আছে। বিএনপির দিকে থেকে নানা রকমের যুক্তি যে ফ্যাসিবাদী শাসনামলের লোকজন এখনও আছে, তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামাত এনসিপির প্রভাব পেরেছে, সেটা আরেকটা জটিলতা তৈরি করেছে। তো তাদের নিজস্ব কিছু লোকজন দরকার। আবার এটা প্রশাসনের মধ্যেও আবার অনেকে মনে করেন যে এক ধরনের, অতটা প্রকাশ না পেলেও এক ধরনের অসন্তোষ, অস্থিরতা থাকতেই পারে, স্বাভাবিক। আবার সেখানেও আবার যেহেতু অনেকেই আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে পুরনোদের ফিরিয়ে এনে,
তো সব মিলে একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই দলীয়করণের চক্র বা বৃত্ত থেকে কি বাংলাদেশ বেরোতে পারবে না? ধন্যবাদ আপনাকে। আমি মামুন ভাইয়ের একটা গল্পটা একটু আমার কাছে এই বাস্তব ঘটনার একটা আছে আর কি। তো এটা ইয়াজউদ্দিন স্যারের নিয়োগটার সময় রাত্রে 8টা সাড়ে 8টা হবে ওদিন, তারিখটা যাই হোক, সেটা সালের দিকে হারিস চৌধুরী ম্যাডামের রুম থেকে আসলেন। ম্যাডামের রুমে বেশ কয়েকজন সিনিয়র মিনিস্টার। তো আমরা এর আগে থেকেই শুনতেছিলাম যে মুন্সিগঞ্জ এলাকা থেকে, বিক্রমপুর এলাকা থেকে একজন খোঁজা হচ্ছে, যে ডক্টর বি চৌধুরী স্যারকে গেলেও ওই এলাকার লোকজন যেন অসন্তুষ্ট না হয়। তো ওই প্রথম বিবেচনা হচ্ছে ইয়াজউদ্দিন স্যার সম্পর্কে বিক্রমপুর অঞ্চলের একজন মানুষ, নির্দোষ, কোনো বিতর্ক নাই একটা। তো হারিস চৌধুরী আসলেন তার অফিসে, আমি তার উল্টা দিকে বসা। তো উনি এসেই প্রথম ডিএমপি কমিশনারকে বললেন যে ওনার এখানে একটা ডক্টর ইয়াজউদ্দিনের সাহেবের বাড়ি অ্যাড্রেস আছে কিনা। বললো স্যার আমি বের করতে পারবো। তো তারপরে উনি বলেন যে এখনই একটা চৌকি বসান, ওনার বাসায় কেউ যারা যাবেন তারা রেজিস্টার সই করে যাবেন, বেরোবেন রেজিস্টার সই করে, একটা চৌকি বসান। তো ডিএমপির কমিশনার তিনি বলছেন উনি তো স্যার খুব ভালো মানুষ, ওনার বাসায় কোনো সমস্যা হয়েছে স্যার? বলছে আপনাকে যা বলছি ওটা আগে পালন করেন, আপনার সাথে পরে কথা বলা যাবে। ইয়াজউদ্দিন স্যারকে ফোন করছেন, এই ফোনটা রেখেই ইয়াজউদ্দিন স্যারকে ফোন করলেন। স্যার বলতেছেন একেবারেই, হারিস বাবা তোমাকে কত বললাম, আমাকে একটু টিএনটির আরেকটা লাইন দাও, আরেকটা লাইন দাও। ছেলেটা ওই ইন্টারনেট নিয়ে বসে থাকে, আমি কোথাও ফোন করতে পারি না। তো বলছে হারিস বলছে স্যার আপনার কত ফোন লাগবে? বলছে তুমি আমার সাথে ফান করছো, তুমি আমার সাথে ফান করছো। তো উনি বলেন যে স্যার কত টেলিফোন লাগবে? তো বলেন স্যার আপনার নামের স্পেলিংটা তো আছেই আমাদের কাছে, এটাতে কোনো সমস্যা আছে কিনা, এই স্পেলিং, আপনার বাবার নামের স্পেলিং 1 2। আর এরপরে বলেন যে স্যার আরেকটু গল্প টল্প করে তারপর উনি ঘটনাটা বললেন যে স্যার আপনি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তার কলিগদের সাথে আলোচনা করে যে আপনি রাষ্ট্রপতি হবেন। তো উনি পরের দিন উনি পত্রিকায় বলেছিলেন, স্বপ্নেও ভাবিনি, ইত্তেফাক পত্রিকায় একবারে সম্ভবত ব্যানার হেডলাইন করেছিলেন, স্বপ্নেও ভাবিনি। তো ইয়াজউদ্দিন স্যার স্যারের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী যে আব্দুর রহমান বিশ্বাস যে ধীরতা দেখিয়েছেন, বন্দুকের মুখে যে ধীরতা দেখিয়েছেন, ট্যাঙ্ক কামান আসছে 9 ডিভিশন থেকে, তো সেইটাও উনি তা ওই সময়ের মধ্যেও আপনি দেখবেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আব্দুল মতিন, তার একটা লেখা আছে 86-র ব্যর্থ অভ্যুত্থান, 96-র ব্যর্থ অভ্যুত্থান, ওটাতে আপনি দেখবেন ডিটেলস আছে, সুবিদ আলী ভুইয়া এবং কী বলে আমাদের মতিন কীভাবে ঘটনাটা ফেস করেছেন, তো এবং আব্দুর রহমান বিশ্বাস কী ধীরতা দেখিয়েছেন। তারা দুইজন বলছিলেন যে যে ময়মনসিংহর যে আইনুদ্দিনকে নেক্সট সেনা প্রদান করার জন্য, বাট আব্দুর রহমান বিশ্বাস ওই ফাঁকে কথা বলে ফেলছেন তার সাথে। তো বলছে আরে কি সাহেব আপনার বলতেছেন, ও বলে যে আমি সেনা প্রধানের এখনো কমান্ডে আছে, হবে না। তো যাই এটা যে এই যে ফেস করার যে সাহস এবং ঘাবড়ে না যাওয়া, যে ঝামেলার সময় যে সাহস না হারানো, এইগুলা কিন্তু রাজনীতিবিদদের এবং আপনাদের লয়ার জজ সাহেবরা কিন্তু রিয়েলি ট্যাকেল করতে পারেন। তো আমি আপনাকে বলি যে রাষ্ট্রপতি এমন একজন হওয়া দরকার যিনি যে কোনো ঝামেলাপূর্ণ সময়, যে সংকটকালীন সময়ে তিনি দৃঢ়তা দেখাতে পারেন। আমি আব্দুর রহমান বিশ্বাসকে নিয়ে অনেক কথা বলুক, আব্দুর রহমান বিশ্বাস যে ওই দিন যে 17ই মে 1996 এই সময় যে তিনি যে দায়িত্বটা পালন করেছেন, এটা তো অসাধারণ। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমাদের পরবর্তী রাষ্ট্রপ্রধান
কে হবেন, এই ক্ষেত্রে আমি মনে করব যে অবশ্যই তারা চিন্তা রাখবেন যে কোনো হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়ার্স্ট। খারাপ সময়ে তিনি কীরকম পারফর্ম করবেন, এইটা আমার প্রশ্ন ছিল দলীয়করণ সংক্রান্ত। দলীয়করণ নিয়ে আমার প্রশ্ন ছিল। দলীয়করণ হচ্ছে আমি আপনাকে বলি, দলীয়করণ তো আমি যদি দেখি যে মামুন ভাই আর আমি একই নাম্বার পাই, তো আমি তো তারেক রহমানের কাছে প্রত্যাশা করব যে মামুন ভাইকে না দিয়ে, যেহেতু আমি দীর্ঘদিন দলের সাথে আছি, আমাকে বেছে নেবেন। আর আমি যদি 10 পাই আর মামুন ভাই 20 পায়, তো সেই ক্ষেত্রে তো আমার যোগ্যতা এই ক্ষেত্রে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় এক ধরনের যাচাই বাছাইয়ের অবশ্যই থাকতে হবে, এক ধরনের একই ক্ষেত্রে যদি একই যোগ্যতা সম্পন্ন একটা প্রসেস থাকতে হবে। একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি প্রসেসের বাইরে যেগুলো আমরা হচ্ছে দেখলাম, একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি হন, তাহলে দলের কর্মীটাকে তো বিবেচনা করা যেতেই পারে। আর একেবারেই যোগ্যতার মাপকাঠি ছাড়া এইরকম আমি, কিন্তু আপনি তো একটা প্রক্রিয়ার কথা বলছেন। হ্যাঁ, আমি তাই বলবো। মানে এখন যাদের XYZ যাদেরকে দেওয়া হলো অ্যাপয়েন্টমেন্ট, এর বিকল্প ভালো ছিল কিনা সেটা তো কোনো প্রক্রিয়া আমরা দেখতে পারিনি। আমি আপনাকে একটা কথা বলতে পারি। তারেক রহমানের সামনে ওনার বাবা যখন জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়েছেন, এবং তিনি তার জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে তিনি দেখবেন যে অপোজিশনে প্রায় 207 জন ছিল বিএনপি, আর বাকিটা টোটালটা অপোজিশন ছিল। তো এই যে অপোজিশনকে আসতে দেওয়া, স্পেস করে দেওয়া, ভিন্ন মতকে স্পেস করে দেওয়া, এটা উনি না করলেও কিন্তু ওনার সামনে কেউ কথা বলতো না। যে শেখ মুজিব সম্বন্ধে যে কেউ কথা বলে নাই, যেটা আপনি আব্দুর রাজ্জাকের সম্বন্ধে, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, তিনি তার একটা স্টেটমেন্ট করেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে বলছিলেন যে আপনি 100 জন অপোজিশনকে ছেড়ে দেন, 100 জন অপোজিশনকে ছেড়ে দেন ডেমোক্রেসির জন্য। তো আমি মনে করি যে তারেক রহমান একটা কাজ করতে পারেন, আমি মনে করি। আমি দলের লোক দেওয়ার পক্ষে, কিন্তু আমি আপনি বলতেছি, তো সেই ক্ষেত্রে তার যোগ্যতা যাচাইয়ের জন্য আমার সংসদ টিভি আছে না, এটা তো সারাদিন ফ্রি থাকে। এইরকম একটা নিয়োগের জন্য হবে, বসবেন, কমিটি বসবেন, সংসদের একটা সংসদীয় কমিটি, যে সংসদীয় কমিটি বসবে, আর ওইখানে বসবেন, এইখান থেকে ওইখানে মাইক থাকবে, এখানে মাইক থাকবে, ব্যবস্থা করবে, এবং সংসদ টিভি এটা পুরাটা প্রচার করবে, জাতি দেখবে। আমি 17 যদি পাই 20-এর মধ্যে, দলেরটা দেন 20-এর মধ্যে 17, আরেকজন 20-এর মধ্যে 20 পাইছে, কিন্তু 20-এর মধ্যে 10 পেয়েছে, দলীয় বিবেচনায় ওকে দেওয়া যায় না। তো এই জন্য আপনি দেন না, এইটুকুন জনগণ জানুক, আপনার দল জানুক, সংসদীয় কমিটির বিবেচনায় তিনি মার্কিং পেয়েছেন 3 জন। বাট আপনি কি হওয়া উচিত সেটা বলছেন, আমি আপনাকে বলছি সেটা নিয়ে কিছু বলছেন। আমি একটু বলছি, ধরুন যে একটা মার্কিং হলো, আশপাশ দিয়ে যাচ্ছেন আপনি, যে রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন, প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন, বাট কমিটি সিলেক্ট করে দেবে 3 জনকে। একজন 18 পেয়েছেন, একজন 17 পেয়েছেন, একজন 16 পেয়েছেন। রাষ্ট্রপতি, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিসির কথা মনে আছে আপনার? ভিসিদেরকে যে ওই ইলেকশনের আগে নির্বাচিত হতে প্যানেলে 3 জন, ভিসি প্যানেলে 3 জন, রাষ্ট্রপতি যে কোনো একজনকে দিতেন। এবং মান্নান, এই যে ছোট মান্নান, আমাদের শেষের দিকে যে আমাদের এরশাদের সময় প্রথম 89-এ যে ডাকসু নির্বাচনের সময় ছিলেন, মান্নান কিন্তু 3 নাম্বার ছিলেন, 3 নাম্বারকে রাষ্ট্র দিলেন, এই রাষ্ট্রপতি নিয়োগ দিলেন। তো আমার কথা হচ্ছে যে আপনি এইভাবে একটা ব্যবস্থা করেন যে শুনবে, ফেস করবে, আপনি 3 নাম্বারটাকে। ধন্যবাদ। বাট 1, 2, 3-এর মধ্যে আসতে হবে। মিস্টার মামুন মাহবুব, একটা তো হচ্ছে যে দলীয়করণ, আমাদের দেখেন আমাদের সমস্যা কি, আমাদের সরকার, দল, রাষ্ট্র, আমরা সব কম্পার্টমেন্টকে এক করে ফেলি, যে কারণে আপনি দেখবেন সরকার বিরোধিতা ট্রিট করে সরকার যে রাষ্ট্র বিরোধী, সে দলের মধ্যে থেকে দলের বিরোধিতা করলে বলে যে দল বিরোধী কাজ করছে। এইগুলো তো আরও চর্চার ব্যাপার। তবে আমার কাছে মনে হয়েছে বিএনপির কিছু কিছু ক্ষেত্রে বর্তমান সরকারের, আমি সমালোচনা করতে চাই, সিদ্ধান্তহীনতায় ভুগছে বা মানুষের মনে অনেক প্রশ্ন জাগছে। যেমন এই সরকার ক্ষমতা নেওয়ার
মানে ভোটের মাধ্যমে নির্বাচনের পর দুদকের, আমি এই কারণেই বলছি দুদক একটা রাষ্ট্রের খুব ইম্পর্টেন্ট অঙ্গ, রাষ্ট্র সমাজ সবাইকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো দুদক আইনটা এত ত্রুটিপূর্ণ বর্তমানে যে দুদকের চেয়ারম্যান এবং 2 কমিশন না থাকলে কার্যত এটা অচল, জাস্ট দরজা জানলা খোলা। তো দেখেন এই সরকার রাষ্ট্র দায়িত্ব নেওয়ার বোধে 5-6 দিন পরই বললো যে আপনারা পদত্যাগ করেন, ওনারা 3 জন করে দিল। আজ পর্যন্ত এই সরকার তো প্রায় 5 মাস হতে গেল, দুদক গঠন নেই। ধরেন আমরা সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করতে গিয়ে দুদকের লয়ারও বিপদে পড়ে, ওকালতমা দিতে পারে না, ইনকোয়ারি হয় না, বা অনেক লোক বিনা বিচারে জেলে আছে, দুদক কোনো অ্যাকশন মানে দুদক কোনো জানাতেও পারে না, অন্যান্য ইনকোয়ারি তো বন্ধই আছে। যার ফলে এখানে হয়তো আমার বিএনপির বন্ধুরা বলবে যে সার্চ কমিটি করে দিয়েছি, তো সেই সার্চ কমিটিকেও তো তাগাদা দিতে হবে। তারপরে আমাদের আপিল বিভাগ কার্যত অচল, যেখানে 11 জন থাকার কথা 4 জন আছে। কোনো কারণে একজন সদ্য বিচারপতি গত সপ্তাহে কোথাও বোধহয় অসুস্থতার জন্য আসেনি বা বাইরে গিয়েছিল, আপিল বিভাগে 2 জন বিচারপতি বসেছে, ফলে অনেক মামলা কমে গেছে, মামলার জট। তো এইগুলোতে এখন ধরেন অতীতের তো দোষ গুণ মিলেই সব সরকার সব দল, আমি এভাবে বলি যেভাবেই বলি না কেন, মানে কিছু ভালো গুণ সবারই থাকে। বিএনপির এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি অতীতের মতো করেই চলবো না কিছু নতুনত্ব আনবো, আমরা কি আমাদের সরকারের সমালোচনা সত্যিকার অর্থে সহ্য করব কিনা, আমরা বিচার, আমি খুব মৌলিক কয়েকটা পয়েন্টে বলছি, আমরা বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেব কিনা। আপনার মনে আছে জিল্লু ভাই, খুব নামকরা লয়ার যে ভারতবর্ষের শান্তিভূষণ, যিনি ইন্দিরা গান্ধীকে আনসিটেড করেছিল, ওনার একটা ইন্টারভিউ পড়েছিলাম আমি আজ থেকে অনেক বছর আগে। উনি বলেছিল যে এই উপমহাদেশ বা যে কোনো দেশে হাজার স্বাধীনতা দেন, সরকার প্রধান যদি না চায় কোনো প্রতিষ্ঠান স্বাধীন থাকবে তাহলে স্বাধীন থাকে না। এবং উনি উদাহরণ দিয়েছিল জওহরলাল নেহরু চেয়েছিল বলে ভারতের কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল, কিন্তু তার কন্যা ইন্দিরা গান্ধী তো প্রতিষ্ঠানগুলো ভাঙলো, অনেকগুলো নষ্ট করার চেষ্টা করলো, আর মোদি তো করছেই, আমরা দেখছি নরেন্দ্র মোদী। ফলে এইখানে হাজার আইন করেন আপনি যাই বলেন, সরকার প্রধান এবং সরকার যদি মনে করে যে না বিচার বিভাগ প্রশ্ন করুক, বিচার বিভাগের সঙ্গে আমার একটা ইন্টেলেকচুয়াল ডিসপিউট থাকুক, বুদ্ধিভিত্তিক দ্বন্দ্ব, আমরা কি করব, বিচার বিভাগ সুচারু দৃষ্টি পালন করবে। কিংবা ধরেন 2018 প্রধান বিচারপতি একজন হওয়ার পরে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, উনি আবেগে বলেই ফেললো, অর্থাৎ সিনহা সিনড্রোমের পরে, যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ আর হচ্ছে আপনার বিচার বিভাগ সমন্বয় করে না চললে দেশের উন্নতি হবে না। অ্যাজ ইফ উনি চিফ ইঞ্জিনিয়ার রোডস অ্যান্ড হাইওয়েজ। আরে আপনার তো উন্নয়নের টেনশন না, আপনি দেখবেন সরকার প্রতিটি নাগরিক আইন অনুযায়ী করছে, চেকস অ্যান্ড ব্যালেন্স, সেই মন্টেস্কুর তত্ত্ব, সেপারেশন অফ পাওয়ার। তো এইটার ক্ষেত্রে বিএনপিকে আরও আন্তরিক হতে হবে। কারণ আপনি দেখেন শেখ হাসিনা সবই তো কন্ট্রোলে চলে এসেছিল, আর্মি তার, বিচার বিভাগ তার, পুলিশ নির্বাহী বিভাগ তার, পুলিশ তার, সবাইকে তুমি করে ডাকে, অভিজ্ঞ, তার উপরে কেউ নাই। কিন্তু যখন ধুরমুর করে পড়া শুরু করলো তো খতিব পর্যন্ত পালিয়ে গেল তাসের ঘরের মতো। আর আরেকটা জিনিস কিন্তু আমি, যেহেতু আমাদের ঠাকুর ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন আমরা একসঙ্গে টকশো করি বা অনেক আন্দোলনে ছিলাম, মানুষ কিন্তু কিছুদিন পরই মেলাবে যে আপনি আমাদের জন্য কি করলেন, অতীতেরা কি করেছে। কারণ একটা বিষয় আপনাকে চ্যালেঞ্জ রাখতে হবে, সে দুর্নীতি করেন আর আমরা নানা তত্ত্ব দিতে পারি, কিন্তু মানুষ যখন রাস্তা দিয়ে পার হয় তখন দেখে যে ওই আমলে এইগুলো হয়েছে, বর্তমানে কি হচ্ছে। আর তার সঙ্গে যদি আমি অতটা গভীরভাবে দেখিনি, 12টা প্রতিষ্ঠানে 12 জন ত্যাগী নেতাকে দিয়েছে। আমার এক্ষেত্রে একটা মনে, আমি আওয়ামী লীগ আমলে বলেছি, এই জন্য অনেকে গোস্বা করেছিল, যে কিছু কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ডাম্পিং স্টেশন বানানো যাবে না। আপনি ধরেন যে নেতাকে ভালো জায়গায় দিতে পারেননি তাকে আরও অন্য জায়গায় দেওয়া যায়। যেরকম আওয়ামী লীগ আমলে কিছু লোককে বিচারপতি বানিয়েছিল যাদের কোনো ডান বাম জ্ঞান নেই। তো বিএনপি যেন এই ভুলগুলো না করে। যেমন এই 12টার ক্ষেত্রে আমার বলতে দ্বিধা নাই, ওনাদেরকে আরও অন্য জায়গায় প্রোভাইড করা যেত, একটু অভিজ্ঞতারও তো ব্যাপার আছে, প্রশাসনকেও। তো এই জন্য আমি মনে হয় যে বিএনপিকে এবং সিদ্ধান্ত নিতে হবে। আমার একটা বই পড়েছিলাম ভাই অনেক আগে, সেখানে বলেছিল যে হোয়াট ইজ দ্য সিমটম অফ এ কম্পিটেন্ট অথরিটি। তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কুইক ডিসিশন। সেটা কিছু ট্রায়াল অ্যান্ড এরার হতে পারে, কিন্তু আমরা কিন্তু বিএনপির মধ্যে কুইক ডিসিশন দেখছি না। এই যে ঝুলে থাকা বা সময় নেওয়া, যত আপনি অস্বচ্ছতা করবেন, দেরি করবেন, মানুষের মনে কিন্তু তত সন্দেহ জাগবে। সেখান থেকে বিএনপির
কারণ বাঙালি আর কতবার স্বপ্নভঙ্গ সেই যে শুরু থেকে। কারণ এইবার বিএনপির তো অনেক প্রত্যাশা, তাদের কাছে অনেক আকাঙ্ক্ষা, নাগরিক সমস্যা, এবং আমার কাছে মনে হয়েছে যে কথা বলার চাইতে বিএনপির উচিত, যেমন গ্যাস সংকট একটা রিয়েল সংকট হয়ে দাঁড়িয়েছে ঢাকা শহরে, সাংঘাতিক, রান্নার সময়গুলোতে এখন মাঝরাতে রান্না করছে, তো এইগুলোকে অ্যাড্রেস করতে হবে। আর ওই কার্পেটের নিচে ময়লা ফেলার যুগান নাই, সমস্যা হলে বলবে, কারো ত্রুটি থাকলে বলবে, ব্যবস্থা নেবে, এটাই আমি বিএনপির কাছে প্রত্যাশা করি। থ্যাংক ইউ মিস্টার ঠাকুর। জি, আমি আপনাকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনস্তত্ত্ব এবং আমার সহকর্মীদের মনস্তত্ত্ব নিয়ে একটা কথা বলি। যেমন আমরা বিভিন্ন বিষয় যখন মনে হতো যে এই বিষয়টা আলোচনা হচ্ছে আমাদের মধ্যে, আমরা ম্যাডামের সাথে শেয়ার করতে চাইতাম আমি যে বিষয়টা চিন্তা করছি। দেখা গেল অনেক সময়ই ম্যাডাম এটা বলতেন, ইয়াস এটা তো একটা ভালো জিনিস, আবার উনি বলতেন যে না ঠিক না, যাও এত বিরক্ত করো না। তো আমি দুটাতেই খুশি হইতাম। আমার আইডিয়াটা ছিল আমি যা চিন্তা করছি আমার নেতাকে আমি তা জানাতে পারছি কিনা, কমিউনিকেট করতে পারছি কিনা। আমি কমিউনিকেট করে খুশি। হিসাবটা হলো এরকম। আমাকে যে ম্যাডাম বকা দিয়েছেন বা আমার সহকর্মীকে বকা দিয়েছেন, আমরা কিন্তু এত খুশি যে কমিউনিকেশন হচ্ছে। আমি তো জানার আমার দায়িত্ব হচ্ছে, আমি তো ঘুমাতে পারি না যে আমার কাছে এই আইডিয়াটা আছে, আমি ম্যাডামকে জানাইতে চাই। তো এই যে আমার দায়িত্ব, কিন্তু আমি রিল্যাক্স, আমি জানানোর পরে কিন্তু আমি রিল্যাক্স। আপনি দেখবেন যে আমার পার্টির অনেক সহকর্মী আছে, ম্যাডাম যদি একবার জিজ্ঞেস করেন কেমন আছো, 6 মাসের জন্য চার্জ, মানে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ছেলেকে উনি জিজ্ঞেস করছেন কেমন আছো, লোক জিজ্ঞেসও করে নাই, দেখছেন তাকিয়েছেন, ও এতে 1 মাসের জন্য চার্জ, ও জীবন দিয়ে দেবে এই 1 মাস। জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, 6 মাস জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তো এই যে বিষয়টা হচ্ছে, আমি এখন আসেন, আমি বাংলাদেশের জনগণের বিষয়টা, আমার জনগণও কিন্তু খুব প্রত্যেকেই, আপনি রিক্সায় উঠবেন কথা বলবেন, উঠবেন এই যে আমাদের উবার, তারপর আদার্স সিএনজি, এরা কিন্তু প্রত্যেকে আমি দেখি যে বিশেষ করে 5ই আগস্টের পরে প্রত্যেকেই দেশ নিয়ে কিন্তু চিন্তা করে। আপনি দেখবেন পার্লামেন্টে কে কি বলছে, আপনি দেখি নাই পার্লামেন্ট ওই সেশনটা, ও বলতে পারে ওই দিন যে উমুক যে কথা বললেন, এই কথাটা তো এইভাবে না বললেও হতো। তো এই যে বিষয়টা, আমার আইডিয়াটা এই জন্য আমি আপনাকে বলছি যে জনগণ জানতে চায় আমেরিকায় রাষ্ট্রদূত আপনি কাকে দিয়েছেন। আপনি 5জন ডাকেন কমিটির সামনে, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কমিটির সামনে 5 জনের ইন্টারভিউ নেবেন, তারা আলাদা আলাদা ইন্টারভিউ নেবেন। আপনি মার্ক জুকারবার্গের ইন্টারভিউটা দেখছিলেন, আপনি সিনেটের সামনে দেখছেন, তো প্রতিনিয়তই হয় এটা সিনেটে। তো এইরকম আমাদের পার্লামেন্টারি কমিটিগুলোকে যদি আপনি স্ট্রং করে দেন এবং নিয়োগগুলি তারা পরীক্ষা করে দেবেন, আপনি 1, 2, 3 নম্বর দিয়ে 3 নম্বরকে আপনি নিয়োগ দেন, প্রাইম মিনিস্টার 3 নম্বরকে নিয়োগ দিবেন, কোনো সমস্যা নাই। বাট জনগণ জানলো যে 1, 2, 3, সে তখন অ্যানালাইসিস করবে যে 1 নম্বর যিনি হয়েছেন, অর্ধেক লোক বলবে যে 1 নম্বর না হয়ে ওকে 3 নম্বর করা দরকার ছিল, আবার অর্ধেক লোক বলবে 3 নম্বর যিনি হয়েছেন ওনাকে আসলেই 1 নম্বর করা উচিত ছিল। তো জনগণের বক্তব্যটা হচ্ছে, জনগণ জানতে চায় দেশ কিভাবে চলছে, দেশ কেমন চলছে, দেশ ভালো আছে কিনা, আর আমরা কম্পিটেন্ট লোককে দিচ্ছি কিনা। আপনার দলের লোক দেন, বাট কম্পিটেন্ট, হি শুড বি কম্পিটেন্ট। আপনি কম্পিটেন্টের যা সংজ্ঞা দেন, জনগণের একটা নির্দিষ্ট দার্শনিক মনস্তত্ত্ব আছে, আপনি এই দার্শনিক মনস্তত্ত্বকে আপনার সাথে একীভূত করেন না কেন, আপনার অনবোর্ড করেন, আপনি ওদেরকে আপনার সাথে নেন, আপনার প্রত্যেকটা নিয়োগের সাথে আপনি করেন, পররাষ্ট্র সচিব বানাবেন, আপনি ডাইরেক্ট ইন্টারভিউ করেন 5টার মধ্যে 3টা যিনি টেস্ট করে দিবেন এবং ওইখান থেকে প্রাইম মিনিস্টার যে কোনো একটা দেবেন। আমাদের ভিসিগুলি এইভাবে হতে পারে তো,
প্যানেল করে 3 জনের। হ্যাঁ, প্রধানমন্ত্রী দিবেন 3টার মধ্যে বেস্ট, ওনার চয়েসে বেস্ট ওয়ান। তো এই জন্য আমি আপনি বলছি যে আমি কি পরিবর্তন করতে চাই, যে 5ই আগস্টের পরে 5ই আগস্ট নিয়ে বাচ্চারা আমাদেরকে গালাগালি দিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে। আপনি দেখছেন যে কি বলে ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানাইয়া এটাতে লাথি দিচ্ছে। তো ইন্ডিয়ায় কিন্তু একটা ঘটনা আছে যেটা আমার খুব মনে আছে, যে সাইদুল আনাম টুটুল নামে উনি একটা আদিহার নামে একটা চলচ্চিত্র বানালেন। আদিহার চলচ্চিত্রের লাস্টে কমিউনিস্টের একটা পতাকা গেড়ে শেষ, পতাকা পুঁতে দেন এবং পতাকাটা উঠতে থাকে, শেষ। বাংলাদেশের সেন্সর বোর্ড এটা বলল যে কাট, উনি বললেন না, উনি প্রধানমন্ত্রীর কাছে ওটা করলেন, প্রধানমন্ত্রীর কাছে আপিল করলেন। প্রধানমন্ত্রী একজনকে দায়িত্ব দিলেন এবং তিনি বললেন যে তুমি পুরো জিনিসটা দেখে আসো। আমরা প্রজেকশন রুমে দেখলাম এফডিসির। আমি বললাম ওই সময়ের জন্য এই পতাকা যেতে পারে, এতে তো সরকার বিরোধী কোনো কিছু হওয়ার নাই। সেন্সর বোর্ড বললো এটি সরকার বিরোধী হবে, কমিউনিস্ট বিপ্লবের প্রতীক। সমস্যা কি? ইতিহাস, এটা ইতিহাসের সাথে তেভাগ আন্দোলনের উপরে। হ্যাঁ, তো আদিয়ার পেয়ে গেল, আদিয়ার মুক্তি পেল, সেন্সাস সার্টিফিকেট পেয়ে গেল। তো আমার বক্তব্যটা হচ্ছে যে আমি কি বলে প্রধানমন্ত্রীর বিষয়গুলিকে কত ট্রান্সপারেন্ট করা যায়, জনগণের সামনে উন্মুক্ত করা যায়। আপনি পার্লামেন্টের সেশন করতে পারছেন না, ওইখানে তো অনেক কথা হচ্ছে, অনেক উল্টাপাল্টা কথা হচ্ছে সরকারের বিরুদ্ধে, বলছেন না আমাদের পার্লামেন্টের অপোজিশন সদস্যরা। জনগণ কি এতে বিক্ষুব্ধ হচ্ছে না খুশি হচ্ছে? আমি তো দেখছি খুশি। মানুষ সে দেখতে পাচ্ছে, সে পার্লামেন্ট দেখতে পারে, সে নিজেকে মনে করে সেই নিজেই পার্লামেন্টে ছিল। তো এই জন্য আমি মনে করি যে আমাদের যত নিয়োগ প্রক্রিয়া আছে এইগুলাকে আমি মনে করি যে পার্লামেন্টারি কমিটির উপর ছেড়ে দেওয়া উচিত। কমিটি আপনি দরকার হলে কমিটি চেঞ্জ করে দেন, আপনার মতো করে দেন কমিটি, বাট ওটা ওই জায়গায় আলোচিত হয়ে আসুক। দেখুক কোন লোকটা পররাষ্ট্র সচিব হবে, দেখুক কোন লোকটা জনপ্রশাসন, যিনি হতে পারছেন না অ্যাসপিরেন্ট, তিনিও বুঝতে পারছেন যে তার চাইতে কোয়ালিফাইড লোক আছে, এবং কোয়ালিটিটা টেস্ট হোক। এবং এখানে তো অনেক রকমের দুর্বলতা থাকে, অনেক কিছু পার্লামেন্টারি কমিটির সামনে আসলে সবকিছু খোলামেলা ভাবে আলোচনা হবে। একজন প্রশ্নবাণী জর্জরিত হবেন এবং তিনি উত্তর দেবেন, উত্তর দিতে পারবেন না, এটাও জনগণ দেখলো। যিনি খুব ভালো উত্তর দিতে পেরেছেন এটাও জনগণ দেখলো। এরপরে আমি যাকে দিলাম ওইটা জনগণ পছন্দ করুক। 50% তো আমাকে যারা অন করে এরা তো দেখবে, আমার বিরুদ্ধে থেকে পেছনে গিয়ে আড়ালে আপডালে তো বলতে পারবে না কিছু। তো এই জন্য আমি মনে করি যে কিছু চেঞ্জ তো দেখাতে হবে আমাকে। এই চেঞ্জগুলি, প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছেন, প্রশংসিত। প্রধানমন্ত্রী খোলামেলা চলছেন, প্রশংসিত। প্রধানমন্ত্রী লোকজনকে জড়িয়ে ধরছেন, প্রশংসিত। প্রধানমন্ত্রী গাড়ির বহর কমিয়ে দিচ্ছেন, এটা প্রশংসিত হচ্ছে। বাট আমি আপনাকে বলি ফাইনালি প্রশংসা হোক, ডেলিভারি করতে হবে, বাট ফাইনালি ডেলিভারি করতে হবে। আমার অর্থনীতি, আমার প্রশাসন, আমার সামাজিক নীতি প্রথা সব কিছু ডেলিভারি করতে হবে, এবং স্ট্রং ডেলিভারি হওয়া চাই, তড়িৎ ডেলিভারি হওয়া চাই, সময় গিয়া না। আমার হাতে সময় আছে আর মাত্র 55 মাস। আমি কাউন্টডাউন এখন থেকেই করতে চাই। 55 মাস সময়ে আর কি করতে পারি। সো আমরা ফাইনাল রাউন্ড 5 মিনিট করে ক্লোজিং রিমার্কস হচ্ছে যে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। ক্ষমতা এমনি মানুষকে সেই প্রশ্ন কে করবে? সেই প্রশ্ন তো করবে নাগরিক সমাজ, জনগণ, পার্লামেন্টের বিরোধী দল, বিচার বিভাগ স্বাধীনভাবে। আর আমি আমার নিজের একটা উপলব্ধি যে আমাদের জনগণও বা ধরেন যার ভোটাররাও, আমরা দিন শেষে নাগরিক থাকি না, আমরা ভোটার হয়ে যাই। ভোটার থেকে দলীয় কর্মী হওয়া ভালো, কিন্তু দলবাজ হয়ে যাই যে না, দল যখন এটা করছে নিশ্চয়ই, আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, এর আগে বিএনপির আমলে দেখেছি, এখনও এইটা হওয়া যাবে না। জনগণকে নাগরিক থাকতে হবে। বিএনপি সরকারের ভুল থাকলে সেইটা প্রশ্ন করতে হবে। এবং রাষ্ট্র, এই যে আমরা খুব আপনার আলংকারিকভাবে বলি আর্টিকেল 7, অল পাওয়ার বিলংস টু পিপল, জনগণই সকল ক্ষমতার মালিক। তো মালিককে তো ভোটের পর আর 5 বছর আমরা কেউ ডাকিও না, মালিকরাও আপনার তৎপর হয় না। ফলে নাগরিকদের, এবং আরেকটা জিনিস যেটা আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তা বলছিলেন, আমি
বেশ কিছুদিন আগে ভাই একটা দেখেছিলাম, সিনেটে আমেরিকার কিন্তু বাইরে যাই সাম্রাজ্যবাদী হোক, ইনার ডেমোক্রেসি কিন্তু অসাধারণ, ওর আশপাশে কেউ নেই। ভারতে রামাচন্দ্র গুহা বলেছেন, প্রখ্যাত ইতিহাসবিদ বাঙালি, যে ভারতে হচ্ছে 50% গণতন্ত্র, ওনার ইন্ডিয়া আফটার গান্ধী বইতে, যে ভোটটা হয় আর যাই হোক 5টা বছর পর পর, বাকিগুলো ক্ষয়িষ্ণু। কিন্তু আমেরিকার ইনার ডেমোক্রেসি দেখার মতো অনেক স্ট্রং। এবং আমি দেখেছি এক বিচারকের নিয়োগ আটকে গেল ওই সিনেটের ল কমিটিতে যখন গেল, কোন আমলে উনি মহিলা সম্পর্কে খুব একটা আপত্তিকর মানে মেল শোভেনিজম থেকে মন্তব্য করেছিল। ইয়েল ল স্কুল থেকে মাস্টার্স করা, এক্সেলেন্ট ট্র্যাক রেকর্ড, অ্যাটর্নি ছিল ওদের যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, উনি আমেরিকান সুপ্রিম কোর্টের লয়ার জজ হতে পারলো না। আর আমাদের এখানে তো গত 55 বছরে জজ কিভাবে হয় এটাই আমরা নিজের আইনজীবী থেকেই তো বুঝতে পারি না। আমরা এই জন্য বলেছিলাম যে আপনি জজ বানাবেন বিচার বিভাগের, আপনি প্রশাসনে নয়তো হয়তো বিসিএস আছে, একটা সিস্টেমে কিছুটা এক্সামিনেশন হয়, আপনার ছাঁকনি হয়, আপনি বিচারপতি 15 জনের নাম দিয়ে দেন যে আমরা এই 15 জন সম্ভাব্যকে বিচারপতি নিয়ে ভাবছি, তার কারো বিরুদ্ধে অ্যান্টিডিসেন্ট যাই থাক বা অতীতে জমা দিয়ে প্রকাশ্যে বলছি না, প্রধান বিচারপতি এবং যে কমিটি তাদের কাছে জমা দিক, তারা দেখুক। নালে হয় কি, বিচারপতি নিয়োগ হওয়ার পর জানা যায় এই। আর একটা রাষ্ট্রের বিচার বিভাগের কাজে, আমি দর্শকদের সুবিধার্থে আপনার এই বহুল আলোচিত জনপ্রিয় অনুষ্ঠানে, বিচার বিভাগের কাজ হচ্ছে অঙ্কের মাস্টারের মতো। আপনি বাসায় আপনার সন্তানের অঙ্কের মাস্টারকে তো যত্ন নেন, অন্য টিচারকে যাই খেতে দেন, অঙ্কের মাস্টারকে স্যান্ডউইচ, মিষ্টি। কারণ অঙ্কের মাস্টার যদি ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে বসে ভিডিও গেম খেলে, তো দিন শেষে মাস্টারও ফেল, ওর ছেলেও ফেল, বাপ মায়ের টাকাও নষ্ট। এটাই আমাদের সরকারগুলো বুঝতে পারে না, মনে করে আমার লোক খুঁজতে হবে, আমার আপনার সাবসার্ভিয়েন্ট জুডিশিয়ারি লাগবে। এই সাবসার্ভিয়েন্ট জুডিশিয়ারি যদি শেখ হাসিনা না রাখতো, আমি একটা হাতে উদাহরণ দিই, তাহলে আপনার শেখ হাসিনার হয়তো পতন অন্য কিছুতে হতো। কারণ অ্যাপিল বিভাগের ওই জজ ইজি স্টে দিত। আমাদের নিয়মই আছে, কোনো আইন বা নোটিফিকেশন বাতিল করলে হাইকোর্ট আপিল বিভাগ স্টে দেয়, এটা কাস্টম। কিন্তু ওই চেম্বার জজ দেননি, মুক্তিযোদ্ধার কোটা, আমি যদি এটা স্টে দিই আমার ভবিষ্যতে নিয়োগ ঝামেলা হবে। ফলে বিএনপিকেই অগ্নি পরীক্ষায় পাশ করতে হবে, বিচার বিভাগকে স্বাধীন থাকতে দিতে হবে। ধরেন উপাচার্যদের প্যানেল, এইটা নয় আরও কিছুদিনের প্রত্যাশা একটা তো থাকবে। আর ওই যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি প্রতিশোধ নেবেন নাকি রাষ্ট্র চালাবেন, আপনি প্রতিশোধের বিচার করবেন না ন্যায় বিচার করবেন, আপনি 15 বছরের দুঃশাসনের কথা বলবেন, কিন্তু সেই বলে আপনি আবার দুঃশাসন চালাবেন কিনা, এইটা আপনাদের সিদ্ধান্তের ব্যাপার। জি, মিস্টার ঠাকুর, আপনি দেখুন যে প্রতিশোধের প্রশ্নটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে এখন যে কন্টিনেন্টাল হসপিটাল, এটা আগে ইউনাইটেড হসপিটাল ছিল, ওনার থেকে 200 গজ 79 নম্বর রোডের বাড়ি থেকে 200 গজ দূরত্বে ম্যাডামের দেশনেত্রী খালেদা জিয়ার এক রাতে খুব শারীরিক অবস্থা খুব খারাপ হলো এবং তাদের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটা দেয় নাই। এভার কেয়ারে যাবেন, এই জন্য তারা অ্যাম্বুলেন্স দেবে না, তারা বললো এভার কেয়ার থেকে আনাই নেন। তো এভার কেয়ার থেকে বসুন্ধরা থেকে গুলশান যাওয়া তো 15 মিনিট আধা ঘন্টা 40 মিনিটের ব্যাপার, তো দেয় নাই। তো এটা কি আমরা এখন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে আমি এটা কি এটার প্রতিশোধ নেব? নিশ্চয়ই না, আমাদের হাতে সময় নাই। আমার তো পজিটিভ কাজ করার, দেশের জন্য কাজ করে যে সময় দরকার, ওই সময়টাই তো নাই। তো সেই জন্য আমরা প্রথমত প্রতিশোধের রাজনীতি, আমি এটা বিপক্ষে, তারেক রহমান বিপক্ষে, পার্টি বিপক্ষে। কিছু কিছু ক্ষেত্রে যে হয় না তা তো না, আপনার সাথে আমার জমি নিয়ে ঝগড়া আছে, আমি এই ফাঁকে আপনাকে আওয়ামী 200 ট্যাগ দিয়ে মোটামুটি একটা গণবিপ্লব আপনার বাড়িতে করাই দিলাম, অসুবিধা কি? তো এইটি হয়েছে, তো এইটা সামাল দিতে হচ্ছে। আমি একদিন বলছিলাম, ম্যাডাম 90 সালে কিভাবে এই মব সামাল দিলেন, এক ঘটনায় সামাল। মওদুদ ভাইয়ের বাড়িতে গিয়া, মওদুদ ভাই তো তখন ভাইস প্রেসিডেন্ট, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট, তার বাড়িতে চেয়ার টেবিল ভেঙে আসছিল গুলশানের। হ্যাঁ, তো ম্যাডাম ওনারা আসছেন যে ম্যাডামকে বাহবা নেবেন। ম্যাডাম, আমি ছিলাম সামনে, ম্যাডামরা বলতেছেন আমান কোথায়? আমান সামনে গেছে, বলছে আমি সবাইকে এক্সপেল করে দেব, মওদুদের বাড়ি থেকে গেছিল, বের করো। এক ধমকে আর কারো বাড়িতে কেউ গিয়ে ঢিলও ছুড়ে নেই। তো এখন আপনাকে আমি একটা, আপনার এই অনুষ্ঠানে আমি আরেকটা নতুন জিনিস শেয়ার করি। একজন রাজনীতিবিদ বললেন
যে 1/11-এর সময় এরা বলল রাজনীতিবিদদের কোনো দায়িত্ব নাই, রাজনীতিবিদদের কোনো জবাবদিহিতা নাই। কিন্তু আমি আপনাকে বলি রাজনীতিবিদদের কয়েক টায়ারে জবাবদিহিতা আছে। রাজনীতিবিদ প্রথম জবাবদিহিতার সম্মুখীন হন তার যে পার্সোনাল সারাউন্ডিংস, ওরা বলে এটা কি করলেন। নেক্সট নেতাকর্মীরা পার্টির ভিতরে কোয়েশ্চেন তৈরি হয়, উমুক কী করছেন এগুলি। তারপরে তার যে ভোটার এরা তৈরি হয়, এদের কাছে জবাবদিহিতার মুখোমুখি হন এবং টোটালি দেশের জনগণ। তো এই জন্য আমি মনে করি যে ফাইনালি আমলারা অন্যান্যরা যা যা করুন না কেন, জবাবদিহিতার দায় কিন্তু রাজনীতিবিদের কাঁধে। এবং আপনি এইবার দেখবেন যে আওয়ামী লীগের থানা লেভেলের অন্তত 2 থেকে 5টা বাড়ি তো, 5টা নেতার বাড়ি তো ভাঙছে মানুষ ভাঙছে। এটা বিএনপি নেতাকর্মীরা না, মানুষ ভাঙছে রিয়েলি, যারা ক্ষমতা দেখাইছে। তো এই জন্য আমি আপনাকে বলি যে আপনার আমার বক্তব্যটা হচ্ছে যে সরকারে যারা থাকবেন তারা সমালোচনাকে গ্রহণ করবেন। এক, মানুষের এতে রাগ কমে যায়। ইন্ডিয়াতে দেখবেন রাজনীতিবিদদেরকে সিনেমায় পিটাইয়া সোজা করে দেয়, যাতা করে। হ্যাঁ, এইটার অর্থ হলো পুলিশকে করে। এর অর্থ হলো আমরা বাংলাদেশে এইটা হইলে সেন্সার সার্টিফিকেট দেবে না। তো এইটার অর্থ হলো যে জনগণের রাগ প্রশমন হয়। তো জনগণের যত আপনি কোয়েশ্চেন নেবেন, জনগণের যত কোয়েশ্চেনের জবাব দিবেন আপনি, জনগণের রাগ প্রশমিত হয়ে যাবে। আপনি 5 বছর পরে সেফ। আর আপনি জনগণকে যত কোয়েশ্চেন করতে দিবেন না, আপনি তার কোয়েশ্চেনের উত্তর দিবেন না, আপনি ওর রাগ ফুঁসে থাকবে, ওর রাগ পুষে রাখবে এবং একসময় সে ফুঁসে উঠবে। তো এই জন্য আমি মনে করি যে আমার আগামী 55 মাস পরে, 55 মান্থ পরে আমার বিরুদ্ধে যেন কারো রাগ কেউ পুষে রাখতে না পারে, পুষে না রাখে আর ফুঁসে না ওঠে। তো এই জন্য আমি মনে করি যে আমাদের সবাইকে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নটা নিতে হবে। ধন্যবাদ। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস্টার সৈয়দ মামুন মাহবুব এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমরা নানা বিষয় নিয়ে কথা বলেছি। আমার অতিথিদের একজন প্রশ্ন তুলেছেন যে বর্তমান সরকারকে সিদ্ধান্তহীনতায় ভুগছে কি না। তিনি উদাহরণ হিসেবে দুদকে কেন চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ হচ্ছে না এটিকে উদাহরণ হিসেবে টেনেছেন এবং প্রশ্ন রেখেছেন নানা কারণে যে দলীয়করণ নিয়ে আমরা কথা বলছিলাম, আরও অন্যান্য বিষয় নিয়ে, যে বিএনপি কি অতীতের মতোই চলবে নাকি কোনো পরিবর্তন আসবে। যিনি বিএনপি করেন তিনিও বলছেন যে বিএনপিকে বা এই সরকারকে কিছু দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে। এবং আরেকটা কথা দুজনেই গুরুত্বের সঙ্গে বলেছেন যে প্রশ্ন করতে হবে প্রত্যেককে, যার অবস্থান থেকে মনে যে প্রশ্ন আসবে সেটি স্বাধীনভাবে করতে হবে এবং করতে দিতে হবে। অন্যথায় মানুষ রাগ পুষে রাখবে, একসময় ফুঁসে উঠবে এবং সেই ফুঁসে ওঠার পরিণতি কী হয় আমরা আমাদের ইতিহাসে নিকট অতীতেই দেখেছি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।